এই অধ্যায়ে আমরা সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি ভেক্টর কি। আমরা জানি হচ্ছে দুই ধরনের আসলে রাশি পাওয়া যায়, পদার্থবিজ্ঞানে আমরা এটি হয়তো পড়েছি। তো তাহলে একটিকে আমরা কি বলি? একটিকে আমরা বলি স্কেলার রাশি, আর একটিকে আমরা বলি ভেক্টর রাশি। এখন এই স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মানের প্রয়োজন, অর্থাৎ মান দিয়ে দিলেই আমাদের এই রাশিগুলোর কি বোঝানো হচ্ছে তা বুঝে যাব। ধরুন আমরা বললাম যে 50 কেজি চাল, তাহলে এই 50 কেজি চাল দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে এই চালের পরিমাণ আসলে কত। অন্য কোনো কিছু এখানে বলার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যে রাশিকে প্রকাশ করার জন্য আমার কি লাগবে? মান ও দিক উভয় লাগবে, তাকে আমরা কি বলছি? ভেক্টর রাশি। অর্থাৎ যদি আমরা বলি এখানে বেগ, এই বেগ বোঝাতে গেলে আমাদের কি লাগবে? এখানে দূরত্ব অর্থাৎ সরণও লাগবে, আবার কি লাগবে? সময়ও লাগবে। এখন এই সরণটা সে কোন দিকে সরেছে, কতটুকু সরেছে এবং কোন দিকে, তা আমাদেরকে জানতে হবে। যে দক্ষিণ দিকে গেছে না উত্তর দিকে গেছে না পূর্ব দিকে গেছে না পশ্চিম দিকে গেছে, এগুলো আমাদেরকে জানতে হবে। জানলেই আমরা বুঝতে পারবো আসলে এখানে বেগটা কত। তাহলে আমরা সাধারণভাবে কি বুঝলাম? যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, অর্থাৎ এখানে প্লাস মাইনাস দিয়ে দিয়ে আমরা মান পরিমাণ বোঝাতে পারবো, সেটিকে আমরা বলছি স্কেলার। আর যেখানে মান এবং দিক উভয়ের প্রয়োজন, সেটিকে আমরা বলছি ভেক্টর, অর্থাৎ ভেক্টর রাশি। তাহলে এখানে এই যে ভেক্টর রাশির জ্যামিতিক আসলে প্রতিরূপটা কেমন হবে বা দিক নির্দেশক রেখাংশ সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করি। এখন এখানে আমরা জানি যে একটা রেখাংশতে কি থাকে? দুইটা বিন্দু থাকবে, একটা হচ্ছে আদি বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু। এখন তাহলে এই আদি বিন্দুকে যদি আমরা এ ধরি এবং শেষ বিন্দুকে যদি আমরা বি ধরি, তাহলে এর দিক কি হবে? দিক হবে এ থেকে বি এর দিকে। একেই আমরা বলছি এ বি ভেক্টর, অর্থাৎ এর দিক কি? এ থেকে বি এর দিকে। এর মান কি? তাহলে মানকে আমরা প্রকাশ করব এ বি দ্বারা। তাহলে এখানে কি দিলাম আমরা? মডুলাস। মডুলাস চিহ্ন বা পরম মান কেন দিচ্ছি? আমরা পরম মানে চিহ্ন দিচ্ছি কারণ এখানে এই পরম মানে চিহ্ন দেয়া হলে এখানে ধনাত্মক মানই শুধুমাত্র চলে আসবে। এখন তাহলে আমরা ভেক্টরকে বোঝানোর জন্য এর উপরে অ্যারো সাইন দিয়ে আমরা বোঝাবো কোন দিক থেকে কোন দিকে আসলে বোঝানো হচ্ছে। এটিকেই আমরা বলছি দিক নির্দেশক রেখাংশ। এই দিক নির্দেশক রেখাংশকে আমরা কি বলছি? জ্যামিতিক ভেক্টর বলছি। আর আমাদের এই অধ্যায়ে আলোচনায় হচ্ছে জ্যামিতিক ভেক্টর নিয়ে। এই জ্যামিতিক ভেক্টরের জায়গায় আমরা শুধুমাত্র কি বলবো? ভেক্টর কথাটা ব্যবহার করব, অর্থাৎ দিক নির্দেশক রেখাংশগুলো নিয়ে। তাহলে আমরা এখানে স্কেলার নিয়ে খুব বেশি আলোচনা করব না, অল্প একটু আলোচনা হবে, সেটা আমরা পরবর্তীতে গিয়ে আলোচনা করব। এরপরে আসি আমরা ভেক্টরের কিছু প্রয়োজনীয় আমরা টার্ম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আসছে কি? ধারক। ধারক কি? আমরা যে এখানে বলছি এ বি হচ্ছে বলছি একটি ভেক্টর। এখন আমরা যদি মনে করি যে এখানে আসলে এটি কোন রেখার আসলে কি ছিল, রেখাংশ ছিল, আমরা সেটি জানি না, কারণ এখানে এটি হচ্ছে ধরে নিচ্ছি এদিকে বিস্তৃত, এটি হচ্ছে এদিকে বিস্তৃত, অর্থাৎ অসীম পর্যন্ত। তাহলে যে অসীম রেখার অন্তর্গত এই ভেক্টরটা কোন একটি ভেক্টর, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি উক্ত ভেক্টরের ধারক। তাহলে আমরা বুঝেই যাচ্ছি যে ধারক বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখন তো বুঝালাম যে এবি একটি ভেক্টর। এখানে আমরা ভেক্টরকে এই এবি ভেক্টরকে আমরা ইউ এবং নিচে একটি আন্ডারস্কোরের মতো দিলেই বোঝাবে যে এই ইউ একটি ভেক্টর। ইউ ইকুয়ালস টু আমরা বলতে পারি এবি। তাহলে ইউ ভেক্টর দ্বারা একটি ভেক্টর বোঝানো হবে, কিন্তু এখানে আসলে দিকটা আমাদেরকে সরাসরি দেয়া নেই। কিন্তু আমরা যখন দিক বোঝাতে যাব, যদি ইউ ইকুয়ালস টু আমরা এবি ধরি, তখন বলবো যে ইউ ভেক্টরটা আসলে কি বোঝাচ্ছে? ইউ ভেক্টরটা বোঝাচ্ছে আমাদেরকে যে এটি একটি দিক নির্দেশক রেখাংশ যা আদি বিন্দু এ এবং শেষ বিন্দু বি। তাহলে যদি আমরা কোথাও দেখি ইউ ভেক্টর, ভি ভেক্টর, তাহলে এখানে এই আন্ডারলাইন দিয়েও আমরা ভেক্টর বুঝবো। তাহলে এই যে এখানে উপরে দেয়া নেই, তার মানে কিন্তু এটা না যে এটা ভেক্টর না, এটা ভেক্টর, কিন্তু এই ভেক্টরের একটি মান রয়েছে বা দিক নির্দেশনাকারী রেখাংশ রয়েছে, সেটি আমরা হয়তো দেয়া থাকলে বুঝে নিতে পারবো। অনেক সময় যেখানে দরকার হবে না বোঝানোর জন্য, সেখানে শুধুমাত্র আমরা ভেক্টরের মানটি দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো। তাহলে এখানে এই যে আমরা বলছি ইউ একটি ভেক্টর, এখন এখানে এ হচ্ছে আদি বিন্দু এবং বি হচ্ছে শেষ বিন্দু, তাহলে এর দিক কি? এর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, এবং এর মানটা কতটুকু হবে? এর মানটা হবে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা, অর্থাৎ এ রেখাংশের দৈর্ঘ্যটাই হবে ইউ ভেক্টরের মান। এরপরে আসছে আমরা কি বুঝবো? সমান ভেক্টর বলতে আমরা কি বুঝি? যদি আমার
এ বি ভেক্টর আর সি ডি এ বি এবং সি ডি, তাহলে এখানে এই সি ডিকে আমরা দিলাম ভি ভেক্টর। তাহলে এই ইউ ভেক্টর সমান সমান যদি আমার ভি ভেক্টর হয়, তখন এদেরকে আমরা কি বলছি? সমান ভেক্টর। তাহলে এখানে এদের মান পরস্পর সমান। এরপরে আসছি আমরা বিপরীত ভেক্টরে। বিপরীত ভেক্টর কাকে বলছি? যদি আমরা এখানে দেখি একটি ভেক্টর হচ্ছে এখানে এ বি, এদিক হচ্ছে এ থেকে বি এর দিকে, আর আরেকটি যদি হয় বি এ, অর্থাৎ বি থেকে এর দিকে, এরা যদি সমান হয় তাহলে আমরা কি বলছি? একটি আরেকটির বিপরীত ভেক্টর। অর্থাৎ এ বি যে কথা, বি এ একই কথা, কিন্তু এ বি এবং বি এ যদি সমান হয়ে যায় কিন্তু এদের কি হয়ে যাচ্ছে? দিক বিপরীত হয়ে যাচ্ছে, তাই এদেরকে আমরা বলছি তখন বিপরীত ভেক্টর। তখন এদেরকে আমরা কিভাবে বলতে পারবো? এখানে এ বি ইকুয়াল টু হবে মাইনাস বি এ। কেন? কারণ হচ্ছে যে এর দিক বিপরীতধর্মী, তাই একটি যদি পজিটিভ হয় আরেকটি অবশ্যই কী হবে? নেগেটিভ হবে। আমরা ভেক্টরের যোগ নিয়ে একটু আলোচনা করি। ভেক্টরের যোগের জন্য আমরা কি বুঝবো? ধরে নিচ্ছি এটি একটি ত্রিভুজ। তাহলে এখানে ভেক্টরের যোগ আমরা কিভাবে করব? সাধারণভাবে আমরা এমনি বুঝি যে দুটি ভেক্টর যদি ইউ এবং ভি হয় তাহলে এদের যোগফল কী হবে? ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এখন ত্রিভুজ নিয়ে আলোচনা করি। যেমন এখানে আমরা ধরি এখান থেকে এ বি সি, এখানে ধরে নিচ্ছি এ বি হচ্ছে ইউ ভেক্টর এবং বি সি হচ্ছে ভি ভেক্টর। তাহলে এই যে ইউ প্লাস ভি ইকুয়ালস টু কী হবে? ইউ প্লাস ভি হবে আসলে এখানে ইউ প্লাস ভি। এটি কিভাবে হলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যে এখানে প্রথমে আমরা দেখছি যে এখানে দুটি বিন্দু, একটি গেছে এ থেকে বি এর দিকে, আমরা ধরে নিচ্ছি এটি একটি দূরত্ব। এ থেকে বি এর দূরত্ব আমরা ধরে নিচ্ছি ইউ। আবার বি থেকে সি এর দিকে দূরত্ব হচ্ছে ভি। এখন আসলে আমরা ভেক্টরের ক্ষেত্রে কি করব? ভেক্টরের ক্ষেত্রে আসলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে এ থেকে সি এর দূরত্বটাই আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এর দূরত্ব কী হবে? আসলে এ থেকে সি এর দিকের দূরত্বটাই হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি? এসি সমান বলতে পারি এ বি, এ থেকে বি এর দিকে যোগ বি থেকে সি এর দিকে। তাহলে আমরা এসি ইকুয়ালস টু পাবো ইউ প্লাস ভি। তাহলে এভাবেই আমরা ভেক্টর যোগের নিয়মটি মনে রাখবো বা ত্রিভুজ বিধি মনে রাখবো, যা আমাদের খুব বেশি কাজে এসে থাকে। এরপরে আমরা সামান্তরিকের জন্য আরেকটি বিধি মনে রাখবো, যাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি এখানে ও এ, এখানে সি, এখানে যদি বি দেই, তাহলে ধরে নিচ্ছি এখানে ইউ একটি ভেক্টর ও এ ইকুয়ালস টু আমরা দিচ্ছি ইউ ভেক্টর, এবং এখানে ও বি ধরে নিচ্ছি ভি ভেক্টর। এখানে এরা কি সন্নিহিত বাহু? সন্নিহিত মানে কি? একটির সাথে আরেকটি লাগানো, একটি বিন্দু থেকে দুটি দুপাশে। এখন তাহলে এই দুটি ভেক্টরের জন্য সামান্তরিকের ক্ষেত্রে কি ঘটবে? এদের যোগফল হবে এই যে কর্ণ রয়েছে এই বিন্দু থেকে এর বিপরীত বিন্দু পর্যন্ত দূরত্বটা। অর্থাৎ কি? এখানে হবে ইউ এবং ভি এর যোগফল হবে এটি, অর্থাৎ ওসি, ইউ প্লাস ভি। তাহলে আমরা বুঝতে পারছি সামান্তরিক বিধি অনুযায়ী কি হয়? সামান্তরিক বিধি অনুযায়ী ওসি ইকুয়ালস হবে যে কর্ণের দূরত্ব সমান হবে দুটি সন্নিহিত বাহুর যোগফল, অর্থাৎ ইউ প্লাস ভি। এখন যদি আমরা ভেক্টরের বিয়োগ বিধিটা একটু দেখি, তাহলে আবার আমরা ত্রিভুজ আঁকলাম এখানে একটি। এই ত্রিভুজে এখানে আবার যদি আমরা এ বি সি চিন্তা করি, এ বি সি চিন্তা করি, যদি এখানে আবার আগের মতোই যদি এ বি প্লাস বি সি ইকুয়ালস টু যদি এসি চিন্তা করি, তাহলে কেমন হওয়ার কথা ছিল? এটি হওয়ার কথা ছিল যদি এখানে ইউ ভি ডব্লিউ এভাবে যদি না দিয়ে, যদি আপাতত ধরে নিচ্ছি এখানে দিলাম এ বি সি, তাহলে এখানে এ প্লাস বি ইকুয়ালস টু হওয়ার কথা ছিল এখানে সি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? তাহলে এখানে হওয়ার কথা ছিল সি ইকুয়ালস টু, যদি এ প্লাস বি হয়, এখানে ছোট হাতে দিচ্ছি, তাহলে এখানে হওয়ার কথা ছিল এ প্লাস বি। এখন আমরা যদি বিয়োগে নিয়ে যাই তাহলে কেমন হওয়ার কথা ছিল? এ, এখানে কি আনতে হবে? বিপরীত ভেক্টর। তাহলে কি হয়ে যাবে? এভাবে। তখন কি হবে? তখন এই চিত্রটার এখানে বি এর দিক কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, কারণ তারা বিপরীত মুখী হয়ে যাবে। একটি ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত মুখী হলে তারা কি হয়? বিপরীত ভেক্টর হয়। তাহলে এখানে
চিত্রটা তখন এমন হয়ে যাবে। তো তাহলে তখন কি হয়ে যাবে, সি ভেক্টর ইকুয়ালস টু হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন যদি এখানে আমরা যোগের বিধি যদি চিন্তা করতাম তাহলে কি হতো, এখানে সি প্লাস বি ইকুয়ালস টু কি হতো, এ। তাহলে আমরা বুঝতেই পারছি সি ইকুয়ালস টু এ মাইনাস বি হতো। তাহলে এভাবে করে আমরা ভেক্টরের বিয়োগ বিধিটা মনে রাখবো। অর্থাৎ দুটা যদি আমাদের আদি বিন্দু একই হয় তাহলে তাদের বিয়োগফল কি হবে, এর অন্তবিন্দুদ্বয় দ্বারা গঠিত ভেক্টর। এরপরে এখন আমরা বুঝবো কিছু ভেক্টর যোগের বিনিময় বিধি। এই ভেক্টর যোগের বিনিময় বিধি কি, যদি এখানে আমাদের ইউ প্লাস ভি হয় এদের যোগফল, তাহলে এই যোগফলকে আমরা কি লিখতে পারবো, ভি প্লাস ইউ লিখতে পারবো। অর্থাৎ এদেরকে কি করলাম, জায়গা পরিবর্তন করলাম। আর এখানে সংযোগ বিধি আরেকটি রয়েছে। সংযোগ বিধিতে আমরা কি পড়বো, আমরা পড়বো ইউ প্লাস ভি যোগ ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি পড়বো, আমরা এদেরকে আলাদা করে ফেলতে পারবো। অর্থাৎ ইউ প্লাস কি লিখতে পারবো, ব্র্যাকেটে তখন ভি প্লাস ডব্লিউ নিয়ে আসতে পারবো। তাহলে এটিকে আমরা বলছি সংযোগ বিধি। এগুলোর বিস্তারিত প্রমাণ আর আমরা এখন আপাতত দেখাচ্ছি না, এটি হচ্ছে বিনিময় বিধি। অর্থাৎ দুটি ভেক্টরের যোগফল যদি ইউ প্লাস ভি হয় তাহলে এদেরকে আমরা ভি প্লাস ইউ আকারে লিখতে পারবো। এরপরে আবার সেম ভাবে যদি এদের যোগফলের সাথে আমরা আরেকটি ভেক্টর যোগ করি তাহলে এখানে একটিকে সরিয়ে আমরা বাকি দুটিকে যোগফল আকারে লিখতে পারবো। এটি হচ্ছে আমাদের কি সংযোগ বিধি। এরপরে আমরা বর্জন বিধি জানবো। অর্থাৎ যদি এখানে কি হয়, ভি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান সমান যদি ইউ ভেক্টর প্লাস ডব্লিউ ভেক্টর হয় তাহলে দুটি থেকেই আমরা একই ভেক্টর বাদ দিয়ে কি লিখতে পারবো, ভি ভেক্টর সমান সমান ডব্লিউ ভেক্টর। এরপরে আমরা আজ যেটি মনে রাখার চেষ্টা করব সেটি হচ্ছে ভেক্টরের সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক। অর্থাৎ এম যদি একটি স্কেলার রাশি হয়ে থাকে, এর সাথে এই এম কে আমরা যদি কোনো একটি ভেক্টরের সাথে গুণ করে দিই, অর্থাৎ এম ইউ করে দিই, তাহলে কি হবে, এখানে এম যদি শূন্য হয় তাহলে কি হবে, এখানে এম ইউও কি হবে, শূন্য হয়ে যাবে। আর এম যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, তাহলে এম ইউ এর দৈর্ঘ্য কি হবে, এম ইউ দৈর্ঘ্য হবে ইউ এর দৈর্ঘ্যের সাথে এম গুণ হয়ে যাবে। আর এম এর মান যদি শূন্য থেকে বড় হয় তখন কি হবে, এম ইউ এর দিক হবে ইউ এর দিকের দিকে একই দিকে। আর যদি এম এর মান যদি শূন্য থেকে ছোট হয় তখন কি হবে, বিপরীতমুখী হবে। অর্থাৎ কারণ কি হবে, তখন মাইনাসে চলে আসবে। আর সর্বশেষে আমরা যেটি জানবো সেটি হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝি, অবস্থান ভেক্টর বলতে আমরা বুঝি কোনো এখানে যদি আমরা অ্যাক্সিস চিন্তা করি, অর্থাৎ স্থানাঙ্ক এখানে যদি আমরা নেই, যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক ধরলাম, এখানে একটি পি বিন্দু, তাহলে এখানে একটি বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এখানে ধরে নিলাম আমরা ও বিন্দু, এখানে দুটি অক্ষ এক্স ওয়াই অক্ষ, এখানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থান সেটিকে আমরা বলছি অবস্থান ভেক্টর। অর্থাৎ একটি সাপেক্ষে অন্য একটি বিন্দুর অবস্থানকে আমরা বলছি অবস্থান ভেক্টর। এখানে ওপি কে আমরা বলছি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর আমাদের এই অধ্যায়টি হচ্ছে সমতলীয় ভেক্টর। এখানে সমতলীয় ভেক্টর বলতে বোঝাচ্ছি আমরা যে একই তলে অবস্থান করে এই ধরনের ভেক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই এখানে আমরা সমতলীয় ভেক্টর বলছি। তো তাহলে আমাদের অনুশীলনী সমস্যা সমাধানে আমরা আস্তে আস্তে চলে যাই। এরপরে বাকি বিস্তারিত আলোচনা আমরা সমস্যাগুলো সমাধান করতে করতেই বলবো। আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি হলে এবি ও এসি ভেক্টরদ্বয়কে এডি ও বিডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করা এবং দেখাও যে এসি যোগ বিডি, আমরা ভেক্টর কথাটা বলছি না, সমান সমান 2bc এবং এসি মাইনাস বিডি সমান সমান 2ab। এখানে তাহলে আমাদেরকে বলে দিয়েছে এসি ও বিডি হচ্ছে কর্ণ এবিসিডি এর। তাহলে আমরা একটি সামান্তরিক এঁকে নেই। আপাতত আমরা এখানে একটি সামান্তরিক এঁকে নিচ্ছি। তো তাহলে এসি এবং বিডি হচ্ছে কর্ণ। তো আমরা এখানে দিচ্ছি এসি, এরপরে এখানে বিডি। বলা হচ্ছে কি এসি ও বিডি কর্ণ হলে এবি ও এসি ভেক্টরকে এবি এবং এসি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এখানে দিকগুলো কোন দিকে দিব, আপাতত আমরা নিজেদের মতো দিয়ে রাখতে পারি, পরে প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি, বা একটি সাধারণ নিয়ম অনুযায়ী আপনারা এভাবে দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। আর ভেক্টরের এখন এখানে আমরা কর্ণগুলোকে এভাবে বিপরীতমুখী করে দিয়ে রাখতে পারি। এখানে তাহলে আমরা প্রথমে কি পাই, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিভুজ
হয়েছে। এখানে অনেকগুলো ত্রিভুজ রয়েছে। প্রথমে আমরা যদি একটি ত্রিভুজ চিন্তা করি যে এ বি ডি ত্রিভুজ, তাহলে এই যে এ বি ডি ত্রিভুজে আমরা কি পাই? এ বি ডি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি আমরা যোগ অনুযায়ী কি জানি? এডি হবে, অর্থাৎ এ থেকে বি এবং বি থেকে ডি, অর্থাৎ এ থেকে ডি এর দূরত্ব। তাহলে ভেক্টরের যোগ বিধি অনুযায়ী আমরা কি পাবো? এ বি যোগ বিডি সমান কি পাবো আমরা? এডি। এখন আমাদেরকে বলেছে এ বি কে কি করতে? এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে এ বি ইকুয়ালস টু আমরা কি পাবো? এ বি ইকুয়ালস টু আমরা পাবো এডি মাইনাস বিডি। তাহলে খুব সহজে একটি আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে এটি হচ্ছে একটি নির্ণয় ভেক্টর যা আমাদেরকে বলেছে এ বি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে। একটি আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এসি নিয়ে কাজ করি। তাহলে এখানে এসি নিয়ে আমরা কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছি এসি হচ্ছে এখানে। তাহলে এসির জন্য আমরা কি লিখতে পারি? এসিডি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। তাহলে এসিডি ত্রিভুজে কি হবে? এসি এর দূরত্ব সমান সমান কি হবে? এডি এবং ডিসি এর দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি? আবার এসি সমান আমরা কি লিখতে পারি? এসি সমান আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি। আমরা কিন্তু মনে রাখবো সিডি এবং এডি কিন্তু একই কথা নয়। ডিসি অর্থাৎ হচ্ছে ডি থেকে সি এর দিকে, আর সিডি হচ্ছে এর উল্টো দিকে। যদি আমরা ডিসি কে সিডি লিখতে চাই তাহলে অবশ্যই কি হয়ে যাবে? এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো তাহলে এখানে আমরা কি করতে পারবো? আমরা এখানে এসি সমান সমান আমরা কি লিখতে পারবো? আমাদেরকে বলেছে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে এডি আমরা পেয়ে গেছি কিন্তু বিডি আমরা পাইনি। তাহলে এডি আমরা রেখে দিলাম, কিন্তু ডিসি কে আমরা কি লিখতে পারি? দেখুন, ডিসি কে আমরা লিখতে পারি হচ্ছে এবি। কারণ কি? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা ডিসি কে লিখলাম এখান থেকে এবি, এবং এদের দিকও একই লিখলাম। এখন এবি সমান আমরা কি জানি? এবি সমান আমরা জানি হচ্ছে এডি মাইনাস বিডি। তাহলে এসি সমান আমরা কি লিখতে পারি? এডি, আর এখানে প্লাস এডি মাইনাস বিডি। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? এডি যোগ এডি অর্থাৎ 2AD মাইনাস বিডি। সুতরাং এসি সমান 2AD মাইনাস বিডি। এখন তাহলে আরেকটি আমরা নির্ণয় ভেক্টর পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলেছে দেখাও যে এসি প্লাস বিডি সমান 2BC। এসি প্লাস বিডি সমান সমান কি বলেছে? 2BC প্রমাণ করতে বলেছে, এবং এসি মাইনাস বিডি সমান 2AB প্রমাণ করতে বলেছে। এখন এই প্রমাণটা করার জন্য আমরা কি করব? এখানে আবার কি লিখতে পারি? এখানে এসি প্রথমে। তাহলে এসি সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে এ ত্রিভুজ যদি চিন্তা করি, এবিসি ত্রিভুজ, তাহলে এবি এবং বিসি, তাহলে এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ এসি এর দূরত্ব হবে কি? এবি প্লাস বিসি। তাহলে এসি সমান আমরা পাবো এবি প্লাস বিসি। এরপরে এটিকে আমরা কি করতে পারি? আমরা এখানে যেটি করতে পারি সেটি হচ্ছে যে এখানে 2BC দেখতেই পাচ্ছি প্রমাণে আছে। তাহলে বিসির আমার এখানে একটি কাজ আছে, এটা আমরা বুঝতেই পারছি। তাই আমরা এখানে আপাতত যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে যা আছে রেখে দিই। এরপরে আমরা বিডি নিয়ে একটু কাজ করতে পারি। বিডি নিয়ে কাজ করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এখানে কি হবে? এখানে এবি প্লাস বিডি সমান এডি হবে। এবি প্লাস বিডি সমান কি হবে? এডি, কারণ এটি আমরা কি করেছি? এখান থেকে করেছি। তাহলে আবার আমরা লিখতে পারি, এখানে একটি সমীকরণ দিয়ে রাখি। আবার আমরা কি লিখতে পারি? এবি প্লাস বিডি সমান এডি। এখন এখান থেকে আমরা কি করতে পারি? বিডি এর মান বের করে রাখতে পারি। তাহলে বিডি ইকুয়ালস টু কি হবে? এডি মাইনাস এবি। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যদি দুটি সমীকরণ যোগ করে দিই তাহলে কি হবে? এবি প্লাস বিডি আমরা পেয়ে যাব। তাহলে এখন 1 যোগ 2 থেকে আমরা কি পাই? আমরা কি পাচ্ছি এখান থেকে? তাহলে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি সমান কি আসছে এখান থেকে? এখান থেকে এবি আসবে, এখানে এবি আসবে, তাহলে এখানে একটি প্লাস একটি মাইনাস কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে পাবো বিসি প্লাস এডি। তাহলে বিসি প্লাস এডি। এখন এই যে বিসি আমরা লিখেছি, কিন্তু এখানে এডি কোত্থেকে এসেছে? এডি আর বিসি আমরা জানি সমান, কারণ কি এরা সামান্তরিক। তাহলে সমান সমান বিসি প্লাস বিসি। আমরা সাইড নোট দিব, যেহেতু এবিসিডি সামান্তরিক সুতরাং এবিডি সমান বিসি। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? 2BC। সুতরাং এসি প্লাস বিডি সমান 2BC। একইভাবে আমরা এখান থেকে যে কাজটি করেছি
এভাবে যদি আমরা কি করি বিয়োগ করি তাহলে এখান থেকে 1 বিয়োগ 2 থেকে আমরা কি পাবো আমরা এসি মাইনাস বিডি ইকুয়ালস আমরা কি পাচ্ছি এখান থেকে দেখুন এখান থেকে কি হয়ে যাবে এবি প্লাস বিসি মাইনাস এডি প্লাস এ বি অর্থাৎ আমরা কি পাবো 2ab আর এখান থেকে পাবো প্লাস বিসি মাইনাস এডি তাহলে আমরা কি বলছি বিসি এবং এডি এর ক্ষেত্রে কি হবে এডি ইকুয়ালস টু বিসি হবে তাহলে প্লাস বিসি মাইনাস বিসি তাহলে বিসি বিসি চলে গিয়ে কি থাকবে 2ab থাকবে সুতরাং এসি মাইনাস বিডি সমান কি 2ab তাহলে আমাদের যা যা প্রমাণ করতে বলেছে সব আমরা প্রমাণ করে ফেললাম আমাদেরকে খুব সাধারণ কিছু এখানে প্রশ্ন দিয়েছে বলছে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি দেয়া আছে মাইনাস এ প্লাস বি কি করব আমরা এখানে এখানে ধরে নিতে পারি এ মাইনাস সমান মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান ধরে এ প্লাস বি আমরা লিখতে পারি এরপর আমরা কি করতে পারি এ মাইনাসের সাথে যদি আমরা এখন কি করে দিই বন্টন বিধি অনুযায়ী একবার কি হবে এখানে মাইনাস ওয়ানের সাথে এ একবার গুণ হবে আবার মাইনাস ওয়ানের সাথে বি একবার গুণ হবে তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু বি আমরা কি লিখবো বন্টন বিধি অনুসারে তাহলে এখানে কি পাবো মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি ইকুয়ালস টু কি পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড কি শোড এখন এর পরে একইভাবে আমরা কি দেখাবো এখানে দেখাতে বলেছে এ প্লাস বি ইকুয়ালস সি হলে এ ইকুয়ালস সি মাইনাস বি এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো দেয়া আছে এ প্লাস বি ইকুয়ালস সি এখন এখান থেকে আমরা কি করতে পারবো আমরা তো সরাসরি এখানে করতে পারবো না এক লাইনেই কারণ আমাদেরকে বলবে তাহলে আমরা কি না কি করে ফেলেছি তাই আমরা এখানে কি করতে পারবো উভয় পক্ষে আমরা সি মাইনাস বি আনতে বলেছে তাহলে উভয় পক্ষে আমরা বি কি করে দিব বিয়োগ করে দিব অর্থাৎ একটি ভেক্টর বি কে আমরা বিয়োগ করব তাহলে এখান থেকে কি হবে এখন আমরা এখানে লিখতে পারবো সুতরাং এ ভেক্টর সমান সমান সি মাইনাস বি ভেক্টর তাহলে খুব সহজে আপনারা এইভাবে করে ফেলতে পারবেন এরপরে আমাদেরকে দেখাতে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা কি দেখাতে পারবো লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে কি দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে এ প্লাস এ এখন আমরা এখানে কি করতে পারি আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে স্কেলার একটা গুণ করতে পারি এটাকে আমরা কি লিখতে পারি 1a প্লাস 1a স্কেলার গুণের নিয়ম অনুসারে কারণ এখানে 1 আনা না আনা একই কথা এদের গুণফল একই থাকবে তো তাহলে এখানে কি লিখতে পারি আমরা 1a মিলে কি হবে 2a হয়ে যাবে তাহলে কি হবে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড ঠিক একইভাবে এখানে আমরা কি করতে পারবো এখানে দেয়া আছে m মাইনাস n ইন্টু এ ভেক্টর সমান সমান m a ভেক্টর মাইনাস n a ভেক্টর তাহলে এখানে স্কেলার গুণের নিয়ম একইভাবে একই কাজ হবে এখানে তাহলে আমরা বুঝতেই পারছি এখানে লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমরা কাজ করি তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি এখান থেকে m মাইনাস n ইন্টু এ ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি এখান থেকে যে এখানে একটু আমরা m প্লাস এখানে মাইনাস n দিয়ে আমরা এখানে a লিখতে পারি তাহলে এখন যোগের বন্টন বিধি অনুযায়ী এখান থেকে m a প্লাস মাইনাস n a লিখতে পারি তাহলে এখানে লিখতে পারি m a আর এখানে মাইনাস n a তাহলে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম ঠিক একইভাবে এখান থেকে আমরা কি করতে পারি একইভাবে এখানে যদি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি m ইন্টু a মাইনাস b ভেক্টর তাহলে এখানে আমরা কি পাবো এখান থেকে একইভাবে আমরা m ইন্টু এখানে লিখতে পারি a প্লাস মাইনাস b ভেক্টর তাহলে এখানে কি হবে একইভাবে আমরা এখানে বন্টন করে দিলে m a ভেক্টর প্লাস মাইনাস m b ভেক্টর তাহলে এখানে কি হবে m a মাইনাস m b সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে এ বি প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে দেখাও যে এ ইকুয়ালস এম বি হতে পারে কেবলমাত্র যদি এ বি এর কি হয় সমান্তরাল হয় তাহলে
আমরা এসব ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে কি ধরে নিব, না ধরে নিয়ে হ্যাঁটাকে প্রমাণ করব। তাহলে কেমন সেটি, আমরা ধরে নিব এখান থেকে যে এ ও বি ভেক্টর সমান্তরাল না। তাহলে কি হবে, এখান থেকে আমরা ধরে নিচ্ছি এ এবং বি দুইটা সন্নিহিত বাহু। তাহলে এদেরকে যদি দুইটা সন্নিহিত বাহু ধরে আমরা কাজ করি, তাহলে এখানে একটা সামান্তরিক আমরা চিন্তা করছি, আপাতত আমরা আমাদের মতো করে এঁকে নিচ্ছি। তাহলে এখানে সামান্তরিক ধরে যদি কাজ করি, তাহলে আমরা কি বলেছিলাম সামান্তরিকের ক্ষেত্রে, এখানে কি হবে, সামান্তরিক বিধিতে এই যে কর্ণেতে লব্ধি পাবো আমরা। এখন এই যে এ আর বি আমাদের কি বলেছে, অশূন্য ভেক্টর। তাহলে তাদের যদি লব্ধি পাই, তাহলে অবশ্যই লব্ধিও কি হবে, অশূন্য হবে। কিন্তু আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলছে এ ইকুয়ালস টু এম বি। তাহলে এখানে এ মাইনাস এম বি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে বলেছে কি অশূন্য, কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি শূন্য। তাহলে তো একটি কথার সাথে আরেকটি কথা মিলছে না। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ইকুয়ালস টু এম বি তখনই হবে যখন এ এবং বি কি হবে, সমান্তরাল হবে। তো এই যে কথাগুলো বলেছে সেগুলোকেই আপনারা নিজেদের ভাষায় লিখলেই হয়ে যাবে। প্রশ্নে বলা হচ্ছে কি, দেখাও যে এ ভেক্টর ও বি ভেক্টর অশূন্য অসমান্তরাল ভেক্টর এবং এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর ইকুয়ালস টু 0 হলে এম প্লাস এন ইকুয়ালস টু 0। এখন তাহলে এখানে বলা হচ্ছে এম এবং এর গুণফল প্লাস এন এবং বি ভেক্টরের গুণফল যদি শূন্য হয়, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে এম এবং এন এর মান শূন্য হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারি, এখানে আমরা কি জানি, আমরা জানি যদি দুইটা ভেক্টরের যোগফল শূন্য হয় তখন কি হবে, তাদের মান অবশ্যই সমান হবে এবং দিক কি হবে, বিপরীতমুখী হবে। তাহলে কি তাদের মান শূন্য হতে পারে। এখন এখানে বলাই হচ্ছে আমাদের কি এ ও বি হচ্ছে অসমান্তরাল। অসমান্তরাল যদি হয় তাহলে অবশ্যই তাদের কি লব্ধি শূন্য হবে না, শূন্য হতে পারবেই না। তারা কখন তাহলে শূন্য হতে পারে, যদি আসলে এখানে এই যে স্কেলার অংশ রয়েছে এই স্কেলার অংশের মান যদি শূন্য হয় তাহলেই শূন্য হতে পারবে। এম যদি শূন্য হয় তাহলে শূন্য ইন্টু সামথিং ইকুয়ালস টু শূন্য হবে। আবার এখানে যদি এটির মানও শূন্য না হয় তাহলে তো শূন্য হবে না। তাহলে বুঝতে পারছি এখানে এই এন এর মানও শূন্য হলেই তাহলে এই দুটি শূন্য মিলে এখানে শূন্য হবে। তাহলে অবশ্যই এখানে তাদের সাথে যুক্ত স্কেলার অংশের মান শূন্য হলেই লব্ধি শূন্য হতে পারবে। তাহলেই তখন কি হবে, এম ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 0 হতে পারবে। সুতরাং এম ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 0 এই কথাটাই আমরা লিখতে পারি। অথবা আমরা কি প্রমাণ করতে পারি, আমরা প্রমাণ করতে পারি এখানে যে এম এ প্লাস এন এ ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে আমরা এখানে এম এ প্লাস এন, এখানে বি, এখানে একটি মাইনাস এন বি ভেক্টর আমরা এখানে আনলাম। তাহলে এখানে 0 মাইনাস এন বি, উভয় পক্ষে মাইনাস এন বি যোগ করলাম আমরা। তাহলে এখানে কি পাবো, এম এ ইকুয়ালস পাবো মাইনাস এন বি। এখন আমরা বুঝতে পারছি কি, যদি এম ও এন যদি অশূন্য হয়, আমরা শূন্য ধরলাম না, যদি অশূন্য হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে এখানে এ এবং বি এর ক্ষেত্রে কি ঘটতে পারে, ঘটনা দুটি ঘটতে পারে। একটি হচ্ছে কি, এখানে এ এবং বি বিপরীতমুখী হবে, এম ও এন একই চিহ্ন বিশিষ্ট হবে। আরেকটা হচ্ছে এ এবং বি একই মুখী হবে, এম এবং এন বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এই দুটি শর্ত দ্বারা আমরা কি বুঝতে পারছি, এখানে একটিতে আমরা বলছি কি যে হয় তারা কি একই ডাইরেকশনে অথবা তারা অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ হচ্ছে কি তারা একটি আরেকটির কি স্কেলার গুণিতক। তাহলে এসব ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে এ এবং বি সমান্তরাল। যখন ইউ এবং ভি যদি দুটি ভেক্টর আমরা চিন্তা করি, এখানে এ এবং বি এর জায়গায় এ দুটি ভেক্টরের ক্ষেত্রে যদি তারা একই ডাইরেকশনে অথবা ভিন্ন ডাইরেকশনে হয় তখনই তারা কি হবে, তারা প্যারালাল বা কি হবে, সমান্তরাল হবে। তাহলে এখানে বুঝতে পারছি এই দুটি কন্ডিশনে দুটির ক্ষেত্রে কি হবে, এ এবং বি সমান্তরাল হবে, কিন্তু আমাদেরকে বলেছে এ এবং বি অসমান্তরাল। তাহলে আমরা বুঝতেই পারছি এ এবং বি যদি সমান্তরাল না হয় তাহলে অবশ্যই এখানে এম এবং এন এর মান শূন্য হতে হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি এম ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 0। প্রশ্নে বলা হচ্ছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে স্মলার। দেখাও যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি হয়। তাহলে এখানে আমরা একটি সামান্তরিক আগে ফ্রি হ্যান্ডে এঁকে নিই। এখন কি বলা হচ্ছে, এ বি সি ডি
বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ বি সি ডি। এখন আমরা আগে এখানে সামান্তরিকে এ বি সি ডি দিয়ে নেই, আমরা আপাতত নিজেদের মতো দিক দিয়ে নিচ্ছি। এখন এই যে এ এবং বি এর আমরা মান কি পাবো, এটার জন্য আমাদের যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে, এর সাহায্যে কিভাবে আমরা বের করব। যেমন এ বি এর মান আমরা কি পাবো, এখানে দেখুন আমরা কি বলেছিলাম অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, এখানে যদি একটি বিন্দু এ, এখানে যদি বি হয়, তাহলে এর অবস্থান ভেক্টর হচ্ছে এ এবং বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি পর্যন্ত হচ্ছে বি বলা আছে আমাদেরকে। তাহলে এখন যদি আমরা এ বি বের করতে যাই তাহলে কি হবে, ও থেকে এ পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত। তাহলে এখানে এ বি এর মান কি হবে, এখানে মাথায় রাখবেন তখন কি হবে, এ বি ইকুয়াল টু হবে, এখানে আমরা কি বলেছি সন্নিহিত বাহুর ক্ষেত্রে কি ঘটে, সন্নিহিত বাহুর ক্ষেত্রে এখানে একটি বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহুর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম তাদের বিয়োগফল তখন কি হয়ে যায় ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে। তাহলে এখানে তখন কি হয়ে যাবে, এ বি ইকুয়াল টু হয়ে যাবে তখন বি মাইনাস এ, অর্থাৎ দ্বিতীয়টি বিয়োগ প্রথমটি। অর্থাৎ এখানে এ বি ইকুয়াল টু হবে কত, এ বি ইকুয়াল টু হবে ও বি মাইনাস ও এ, অর্থাৎ এখানে দ্বিতীয়টি থেকে শুরু হবে আর এখানে অবশ্যই বিয়োগ। তাহলে এখানে দুটি সন্নিহিত বাহুর দিক একই, তখন আমাদের কি হবে, এ বি এর মান হবে ও বি মাইনাস ও এ। তাহলে ও বি মাইনাস ও এ সমান এ বি। তাহলে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আপনারা ইজিলি মনে রাখতে পারেন কি, যদি এখানে আমরা অবস্থান ভেক্টর দিয়ে কাজ করি তাহলে কি হবে, এখানে অবশ্যই হবে এ বি এর মান, অর্থাৎ যে বিন্দু থেকে যে বিন্দু পর্যন্ত আমরা ভেক্টর প্রকাশ করছি, দিক প্রকাশ করছি, সেখানে অর্থাৎ সেই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ আদি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এ বি ভেক্টর ইকুয়াল টু তখন কি হবে, বি বিন্দুর ভেক্টর অর্থাৎ অন্তবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এতটুকু কনসেপ্ট আমাদের মনে রাখলেই আমরা এখানে কাজ করতে পারবো। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। সুতরাং এ বি এর মান আমরা তাহলে কি পাবো, এ বি ভেক্টরের মান হবে বি মাইনাস এ এবং ডি সি ভেক্টরের মান কি হবে, সি মাইনাস ডি। তো তাহলে আমাদের কাজ একদম সহজ হয়ে গেল। এখন যদি আমরা ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক, তাহলে কি হবে, সামান্তরিকের অবশ্যই বিপরীত বাহুগুলো সমান হয়, সুতরাং এ বি সমান কি হবে, অবশ্যই ডিসি হবে। তো এ বি সমান যদি ডিসি হয়ে যায় তখন কি হবে, তখন আমরা বুঝতেই পারছি যে এখানে এ বি এর, তো এখানে আমরা মান জানি কত হবে, তাহলে এ বি এর হবে হচ্ছে বি মাইনাস এ সমান তখন কি হবে, সি মাইনাস ডি হবে। আর এখানে যদি এটিকে 1 নম্বরে ও 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি তাহলে আমরা বুঝতেই পারি যে আমরা এখানে সুতরাং 1 ও 2 নং হতে কি পাই, পাই এ বি সমান সমান বি মাইনাস এ এবং ডিসি সমান সমান সি মাইনাস ডি। সুতরাং এ বি ইকুয়ালস টু ডিসি হলে বি মাইনাস এ সমান সমান সি মাইনাস ডি। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক দেখানো হলো বা শোড। প্রশ্নে বলা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায় ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহু মধ্যবিন্দুগামী। এখন আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, বলা হচ্ছে এ বি সি ত্রিভুজ, তাহলে এ বি বাহুর ধরে নিলাম, এ বি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম ডি। এখন বলা হচ্ছে কি এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল, অপর বাহুর সমান্তরাল, তাহলে এই অপর বাহুটা কি ধরে নিলাম বিসি, তাহলে বিসি এর সমান্তরাল হচ্ছে ডিই, সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দু গামী বলেছে। তাহলে ডিই রেখা অঙ্কন করা হলে ডিই হবে কি এসি এর সাথে যদি মিলিত হয় তাহলে ই হবে এসি এর মধ্যবিন্দু। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ত্রিভুজ এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল, অপর বাহুর সমান্তরাল কি রেখা তৃতীয় বাহুর, এই তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। তাহলে এখানে কিভাবে প্রমাণ করব, তাহলে অঙ্কন অনুসারে আমরা কি পাই, অঙ্কন অনুসারে প্রথমে প্রমাণের মধ্যে আমরা যে কথাটা বলেছি সেগুলো প্রথমে লিখব, এরপরে
আমরা এখানে লিখব যে তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল করে ডিই রেখা প্রথমে আমরা আঁকলাম, ডিই এসি এর ই বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে ই এসি এর মধ্যবিন্দু। এখন তাহলে অঙ্কন অনুসারে প্রথমে আমরা কি পাই, এডি ভেক্টর সমান সমান আমরা কি পাই, ডি বি ভেক্টর। এ ডি ভেক্টর সমান সমান আমরা কি পাই বলেছি, ডি বি ভেক্টর। কারণ কি, কারণ এরা কি, এরা হচ্ছে একই ধারক রেখার অন্তর্গত এবং কি বলেছে মধ্যবিন্দু, তাহলে এডি এবং ডিবি সমান হবে। এখন আমরা এদেরকেও দিয়ে রাখতে পারি। এখন বলা হচ্ছে কি, তাহলে এডিই ত্রিভুজ, এডিই ত্রিভুজ এখন কি এবং কি এ বি সি ত্রিভুজ কি হবে, পরস্পর অবশ্যই সদৃশ হবে। তাহলে এ ডিই ত্রিভুজ ও এ বি সি ত্রিভুজ সদৃশ। এখন তাহলে আমরা কি করব, আমরা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, তাদের অনুপাতগুলোকে আমরা সমান লিখতে পারবো। তাহলে এডি এর মানকে আমরা এখানে মডুলাস দিয়ে প্রকাশ করব, অনুপাত এ বি সমান সমান, তাহলে এডি এবং এবি কে লিখলাম। বাকি আমরা কি করতে পারি, এখানে এই দুটি বাহুকে আমরা কি করতে পারি, সদৃশ লিখতে পারি। তাহলে এ ই অনুপাত এ সি, তাহলে এডি অনুপাত এবি, এই অনুপাত এসি। আবার লিখতে পারি এবি কে কি লিখতে পারি, এবি কে 2AD লিখতে পারি, কারণ কি ডি হচ্ছে মধ্যবিন্দু। এডি কে আমরা কি লিখতে পারি, হাফ অফ এবি, কারণ কি হাফ অফ এবি কেন লিখতে পারবো, কারণ এডি হচ্ছে এবি এর অর্ধেক। তাহলে এডি ইকুয়ালস টু হাফ অফ এবি, কারণ কি ডি এবি এর মধ্যবিন্দু। আবার এখান থেকে আমরা কি পাই, আমরা তাহলে এখান থেকে লিখতে পারি বা এডি অনুপাত এবি আমরা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, হাফ পাবো। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এডি অনুপাত এবি সমান সমান আমরা কি লিখেছি, এই অনুপাত এসি। তাহলে এখানে এই অনুপাত এসি কে আমরা হাফ লিখতে পারবো। সুতরাং এ ই অনুপাত এসি সমান সমান কি হাফ। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি লিখতে পারবো, বা কি লিখতে পারবো, এ ই ইকুয়ালস এখানে এসি হাফ অফ এসি লিখতে পারবো। এখন তাহলে এখানে এখন যদি আমরা মডুলাস উঠিয়ে ফেলি তাহলে কি পাবো, এ ইকুয়ালস হাফ এসি। তাহলে আমরা বুঝতে পারছি এই যদি এসি এর হাফ হয় তাহলে অবশ্যই ই কি হবে, এসি এর মধ্যবিন্দু হবে। সুতরাং ই এসি এর মধ্যবিন্দু। তাহলে সুতরাং ই অবশ্যই কি হবে, এসি এর মধ্যবিন্দু হবে, তাহলে হাফ হওয়া সম্ভব। তাহলে এটি কি বলেছে, আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো, প্রুভড। প্রমাণ করতে বলেছে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হয়। এখন কোন চতুর্ভুজ আমরা ধরে নিচ্ছি এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এখানে বলেছে যদি কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয়ে আমরা দুটি কর্ণ এঁকে নিচ্ছি, যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ধরলাম ও বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে কি বলেছে আমাদেরকে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে। তাহলে এখানে মনে করি আমরা এ বি সি ডি চতুর্ভুজের এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এখন তাহলে আমাদেরকে এখানে দিক আগে আমরা নিজেদের মতো দিয়ে রাখতে পারি। আমরা কি করব, আমরা এখানে যে কাজটি করতে পারবো, এখানে ভেক্টর যোগের আমরা এখানে বিধি অনুসারে কি করতে পারবো, এ বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ হয়েছে। যদি আমরা ভেক্টর যোগের চিন্তা করি তাহলে ত্রিভুজ অনুযায়ী ত্রিভুজ বিধিতে এখানে এ বি ইকুয়ালস টু আমরা কি পাবো, তাহলে এ ও প্লাস ও বি হতে হবে বা বি ও প্লাস ও এ হতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে এ ও প্লাস ও বি সমান সমান কি এ বি, কারণ এ থেকে ও, ও থেকে বি, অর্থাৎ এ বি এর দূরত্ব হবে এ ও প্লাস ও বি। তাহলে ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি পাচ্ছি, এ বি ইকুয়ালস পাচ্ছি এ ও যোগ ও বি। এখন এ ও কে আমরা কি লিখতে পারি,
বলেছে আমাদেরকে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি, এখানে এও সমান ওসি এবং বিও সমান ওবি, তাহলে এ ওকে আমরা কি লিখতে পারি, হাফ অফ এসি লিখতে পারি। এখানে তাহলে আমরা লিখে নিই হাফ অফ এসি। আর ও বি কে আমরা কি লিখতে পারি, ও বি কে আমরা লিখতে পারি হাফ অফ ডি বি। আমরা কিন্তু বিডি লিখতে পারবো না, কারণ ও বি এর দিক এদিকে, তাহলে ডি থেকে বি এর দিকে, হাফ অফ ডি বি। সুতরাং তাহলে এ বি ইকোয়াস টু আমরা কি পাবো, এ বি ইকোয়াস টু আমরা পাবো হাফ কমন নিলে এসি প্লাস ডি বি। একইভাবে আমরা যদি আবার ডিসি নিয়ে চিন্তা করি একটু, তাহলে ডিসি থেকে আমরা কি পাই, ডিসি ইকোয়াস টু আমরা কি পাবো, ডি থেকে ও, ও থেকে সি, অর্থাৎ ডিসি এর দূরত্ব হবে ডিও প্লাস ওসি, তাহলে ডিও প্লাস ও সি। এখন ডিও কে আমরা কি লিখতে পারি, হাফ অফ ডিবি আগের মতোই, প্লাস ওসি কে আমরা কি লিখতে পারি, ওসি কে লিখতে পারি হাফ অফ এসি, তাহলে এখান থেকে হাফ অফ এসি লিখে দিলাম। তাহলে হাফ কমন নিলে আবার আগের মতো এসি প্লাস ডিবি আমরা লিখতে পারি। সুতরাং ডিসি ইকুয়ালস টু পেয়ে গেলাম। এখন দেখতে পাচ্ছি দুটির মানই সমান, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সুতরাং এ বি ইকুয়ালস টু ডিসি আমরা পেয়ে গেলাম 1 ও 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে অবশ্যই কি হবে, এ বি এবং ডিসি সমান্তরাল হবে। এখানে যেহেতু এ বি এবং ডিসি ভেক্টর সমান, তাহলে হয় তাদের ধারক রেখা একই হবে বা সমান্তরাল হবে। এখন আমরা দেখতেই পাচ্ছি এ বি এবং ডিসি এর অবশ্যই ধারক রেখা একই হতে পারে না, তাহলে সুতরাং এ বি এবং ডিসি সমান্তরাল, সুতরাং আমরা লিখতে পারি এ বি ইকুয়ালস টু ডিসি, অর্থাৎ এদের মান সমান। তাহলে সুতরাং এ বি সমান্তরাল ডিসি এবং এ বি ইকুয়ালস ডিসি। আর যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, সুতরাং আমরা বলতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। আর এখানে আমরা লিখতে পারি অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কি, এখানে এ বি এবং ডিসি লিখেছি, অনুরূপভাবে আমরা এডি সমান্তরাল কি লিখতে পারবো, বিসি, এবং এডি ইকুয়ালস টু বিসিও আমরা প্রমাণ করতে পারবো। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। প্রশ্নে বলা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। এখন আমরা একটি ট্রাপিজিয়াম যদি এখানে এঁকে নিই, কি বলেছে আমাদেরকে, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে অসমান্তরাল এখানে দুটি বাহু আমরা দেখতে পাচ্ছি, এখানে আগে আমরা এ বি সি ডি যদি দিয়ে রাখি, তাহলে অসমান্তরাল দুটি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম ই এবং এফ। তাহলে এদের মধ্যবিন্দুর কি বলেছে, সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা কি হবে বলেছে আমাদেরকে, বাহুদ্বয়ের সমান্তরাল হবে, এই দুটি বাহুদ্বয়ের সমান্তরাল হবে এবং কি বলেছে তাদের যোগফলের অর্ধেক হবে, অর্থাৎ এ এবং এ বি এবং ডিসি যোগ করলে তাদের অর্ধেক হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা এখানে বিশেষ নির্বাচনে কি লিখবো, এ বি সি ডি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় এ ডি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ যোগ করে প্রমাণ করতে হবে যে ই এফ রেখা এ বি ও ডিসি বাহুদ্বয়ের সমান্তরাল এবং ই এফ ইকুয়ালস টু হাফ অফ কি প্রমাণ করতে হবে, এ বি প্লাস ডিসি। এখানে ভেক্টর চিহ্ন কেন দিলাম না, কারণ এখানে শুধুমাত্র মান বোঝাচ্ছে স্কেলার। তাহলে এখানে আমরা কিভাবে প্রমাণ করব, এখন আমরা কি মনে করতে পারি, আমরা মনে করতে পারি কোনো নির্দিষ্ট মূল বিন্দুর পরিপ্রেক্ষিতে এখানে অবস্থান ভেক্টর আমরা চিন্তা করতে পারি। যেমন এখানে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর আমরা এ বি সি ডি ধরে নিলে, এখানে লেখার দরকার নেই, আপনারা লিখবেন যে মনে করি কোনো নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং ডি। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি দাঁড়াবে, যেহেতু ই হচ্ছে এডি এর মধ্যবিন্দু, তাহলে এদের অর্ধেক, অর্থাৎ এ প্লাস ডি ডিভাইড বাই 2। ঠিক একইভাবে এফ বিন্দুর কি হবে, সি প্লাস বি, বি প্লাস সি ডিভাইড বাই 2। এখন তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে ই এফ ইকুয়ালস টু কি পাবো, ই এফ ইকুয়ালস টু আমরা অবশ্যই পাবো কি, আমরা জানি হচ্ছে এদের
যখন অবস্থান ভেক্টর আকারে আমরা যখন প্রকাশ করব তখন কি হবে, এখানে এফ বিন্দুটা শেষ বিন্দু অর্থাৎ অন্তবিন্দু, তাহলে অন্তবিন্দু মাইনাস কি হবে, আদি বিন্দু। তাহলে এখানে অন্তবিন্দু হচ্ছে হাফ অফ বি প্লাস সি মাইনাস হাফ অফ এ প্লাস ডি। তাহলে এখন আমরা কি পাবো, হাফ কমন নিলে আমরা পাবো হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি পাবো, হাফ যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে বি মাইনাস এ লিখতে পারবো প্লাস সি মাইনাস ডি লিখতে পারবো। এর ফলে আমরা কি পাবো, এখান থেকে বি মাইনাস এ সমান আমরা কি লিখতে পারবো, বি মাইনাস এ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এ বি, হাফ অফ এ বি প্লাস সি মাইনাস ডি কে আমরা কি লিখতে পারবো, অবশ্যই সি মাইনাস ডি কে আমরা লিখতে পারবো ডিসি, কারণ ডিসি হবে কি, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ ডি বিন্দুর অবস্থান ভেক্টর। আর একইভাবে এ বি ইকুয়ালস টু কি হবে, এ বি ভেক্টরের মান হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি, হাফ অফ এ বি প্লাস ডিসি। এখন যেহেতু এ বি ভেক্টর ও ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল ও সমমুখী, তাহলে আমরা বুঝতে পারছি এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টরও কি হবে, এর সমান্তরাল হবে, এ বি ও ডিসি ভেক্টরের সমান্তরাল হবে। তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর কি হবে, এ বি প্লাস ডিসি। সুতরাং আমরা কি লিখতে পারি, এখানে এটিকে লিখতে পারি হাফ অফ এ বি প্লাস ডিসি অবশ্যই হবে। তাহলে এখানে এর মান আমরা কি পাবো, এখান থেকে অবশ্যই ইকুয়ালস টু মান যখন পাবো তখন এখানে ভেক্টর চিহ্নটি আর থাকবে না, তখন আমরা লিখতে পারবো স্কেলার মান হিসেবে এ বি প্লাস ডিসি। তাহলে আমাদের এখানে প্রমাণ চলে আসলো কি, অবশ্যই এখানে ইএফ হচ্ছে এ বি ও ডিসি এর সমান্তরাল এবং হাফ অফ এ বি প্লাস ডিসি। প্রশ্ন বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। এটি ট্রাপিজিয়াম আমরা প্রথমে ফ্রি হ্যান্ডে এঁকে নিলাম। এখানে বলা হচ্ছে কি কর্ণদ্বয়ের, তাহলে এখানে দুটি কর্ণ লাগবে। তাহলে কর্ণদ্বয়ের বলেছে কি সংযোজক সরল রেখা বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এর এ বি ও ডিসি সমান্তরাল বাহু, এ বি ও ডিসি হচ্ছে সমান্তরাল বাহু। এখানে এ বি কে আমরা অবশ্যই ডিসি থেকে বড় চিন্তা করছি এবং এসি ও বিডি এর কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ই এফ রেখা কি হবে, ই এফ রেখা হবে এ বি এবং সিডি এর সমান্তরাল এবং বলা হচ্ছে কি ই এফ হবে হাফ অফ এ বি মাইনাস ডিসি। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আবার আগের মতোই যদি আমরা এখানে একটু করার চেষ্টা করি, তাহলে এখানে মূল বিন্দু সাপেক্ষে আবারও ধরে নিচ্ছি এখানে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর হচ্ছে ক্যাপিটাল এ বি সি ডি এর অবস্থান ভেক্টর স্মল এ বি সি ডি, এবং তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর ঠিক আগের মতোই হবে, কি হবে হাফ অফ এ প্লাস সি এবং এফ বিন্দুর হবে হাফ অফ বি প্লাস ডি। এখন তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে এগুলোকে আমরা দিক দিয়ে দিচ্ছি আপাতত। তাহলে এখানে এ বি এর কি হবে, আমরা এখান থেকে এ বি এরটা কি পাবো, এ বি এরটা পাবো হচ্ছে অবশ্যই এখানে অবস্থান ভেক্টর কি হবে, এখানে অন্তবিন্দু বিয়োগ আদি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বি মাইনাস এ। এরপরে ডিসি এরটাও হবে কত, একইভাবে ডিসি এরটা হবে সি মাইনাস ডি। আমরা জানি এর আগে সমস্যাটিতেই আমরা এই ধরনের সমস্যার সমাধান করেছি। তাহলে ইএফ এরটাও একইভাবে আমরা কি পাবো, তাহলে হাফ অফ এখানে এফ এরটা আগে আসবে, তাহলে এখানে এফ এরটা হচ্ছে হাফ অফ বি প্লাস ডি মাইনাস হাফ অফ এ প্লাস সি। তাহলে এখানে আমরা হাফ কমন নিলে আবার আগের মতো বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি, আবার আগের মতো হাফ আমরা এখান থেকে যদি মাইনাসের কাজটি করি তাহলে এখানে বি মাইনাস এ, আর এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে হবে সি মাইনাস ডি। তাহলে এখান থেকে হাফ আমরা এখান থেকে বি মাইনাস এ কে কি লিখতে পারবো, বি মাইনাস এ কে লিখতে পারবো আমরা এ বি, এবং সি মাইনাস ডি কে লিখতে পারবো কি ডিসি।
তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি এবি এবং ডিসি হচ্ছে পরস্পর কি সমান্তরাল এবং সমমুখী। তাহলে এখানে আমরা বুঝতে পারছি অবশ্যই এবি মাইনাস ডিসিও কি হবে, এদের সমান্তরাল হবে। আর অবশ্যই এবি মাইনাস ডিসি সমান সমান আমরা কি লিখতে পারবো, এবি মাইনাস ডিসি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে ইএফ এবি ও ডিসি এর সমান্তরাল এবং এদের বিয়োগফলের কি অর্ধেক। তাহলে কি প্রমাণিত বা প্রুভড। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।